আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিন বর্তমান কোচ লিওনেল স্কালোনি অতি সম্প্রতি পাউলো দিবালা সম্পর্কে একটা মন্তব্য করেছেন এবং বলেছেন যে আর্জেন্টিনার জাতীয় দলে কিংবা ওভারঅল ফুটবল ক্যারিয়ারের বেটারমেন্টের জন্য পাউলো দিবালা রোমার মতো একটা ক্লাবে থাকাটা জরুরি ছিল। স্কালোনি এই কথাটা ইন্টারন্যাশনাল ব্রেকের সময় সেভাবে প্রেস কনফারেন্সে স্বীকার করেননি, তবে আমরা সকলেই জানতাম যে দিবালাকে কেন্দ্র করে যে একটা সিলেকশনের ব্যাপার নিয়ে তিনি একটু ডিলে করেছেন। প্রাথমিক স্কোয়াডে সর্বশেষ সেপ্টেম্বরে দুটো ম্যাচের জন্য রাখেননি, পরবর্তীতে যুক্ত করেছেন। এটা নেপথ্যে পাউলো দিবালা রোমাতে থাকা না থাকাটা খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর ছিল। এই ইনফরমেশনটা একটু মাথায় রাখেন। পরবর্তী আরও একটা স্ট্যাটসে চলে যাচ্ছি। দিবালার ওভারঅল স্ট্যাটসটা ঘেটে দেখলাম, যদি আমি ভুল না হয়ে থাকি হয়তো বা গোল বা অ্যাসিস্টে একটু এদিক সেদিক হতে পারে। পাউলো দিবালা এখন পর্যন্ত ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত ক্লাব ফুটবলে সব মিলিয়ে আমার ধারণা 560টার মতো ম্যাচ খেলেছেন, যেখানে তিনি প্রায় 187টা গোল, মতান্তরে কিছু কিছু জায়গায় 183 আছে হিসাবে, এবং সব মিলিয়ে 80টার মতো অ্যাসিস্ট করেছেন এবং প্রায় 260 বা 65-67টা গোলে কন্ট্রিবিউট করেছেন 500+ ম্যাচে। এখন এই স্ট্যাটসকে যদি আপনি একটু ব্রেক ডাউন করেন তাহলে দেখা যাবে যে তিনি সবচেয়ে বেশি সংখ্যক গোলে কন্ট্রিবিউট করেছেন মূলত সেকেন্ড স্ট্রাইকার এই পজিশনটাতে, যেটা আপনি স্ক্রিনে এসএস নামে এই মুহূর্তে দেখছেন, এবং সেখানে তিনি প্রায় 227টার মতো ম্যাচ খেলেছেন, সম্ভবত 93টা গোল, 48টা অ্যাসিস্ট, অর্থাৎ 141 গোলে এখানে ডিরেক্ট কন্ট্রিবিউশন আছে। আরও একবার বললাম, এটা মূলত এসএস বা সেকেন্ড স্ট্রাইকার, সাপোর্টিং স্ট্রাইকারের পেছনে একজন পিওর নাম্বার 9-এর পেছনের স্পেসটুকু অনেক সময় আমরা লুজলি এটাকে নাম্বার 10-এর স্পটটা বলি, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডের প্লে মেকিংয়ের সেই জায়গাটা। পাউলো দিবালা সম্পর্কে আমরা রাইট উইঙ্গার হিসেবে অনেক সময় বা লম্বা একটা সময় ভুল করতাম, এখনও অনেকেই করেন, তবে মূলত একজন সেকেন্ড স্ট্রাইকার, সাপোর্টিং স্ট্রাইকার কিংবা কিছু কিছু ক্ষেত্রে একজন পিওর নাম্বার 10 কিংবা প্লে মেকার, এমন টাইপের একটা প্রোফাইলের কথা বলা যায়। সো আমি দুটো জিনিস বললাম, একটা স্কালোনি স্টেটমেন্ট, রোমাতে আসলে দিবালার কন্টিনিউ করাটা যে উচিত ছিল সেটা তিনি যে বিশ্বাস করছেন সেটা, এবং দ্বিতীয়ত পাউলো দিবালার প্লেয়িং স্টাইল বা পজিশন যেটা সেটা। এখন কেন এই কথাগুলো বলছি? আমার কাছে মনে হয় আর্জেন্টিনার ফুটবল কনটেক্সটে জাতীয় দলের প্রেক্ষাপট যদি বিবেচনা করি, সামনে স্কালোনির সামনে খুবই কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। যেমন একটা ডিলেমা আছে যে স্কালোনি শেষ পর্যন্ত কোন পথে যাবেন। তিনি কি লিওনেল মেসিকে কেন্দ্র করে 26 বিশ্বকাপের প্ল্যানটা ইনট্যাক্ট রাখবেন এবং মূলত নাম্বার 10 বেসড একটা সিস্টেম আর্জেন্টিনাকে 2026 পর্যন্ত খেলাবেন, এমন একটা ডিসিশন নিয়ে ফেলবেন, নাকি তিনি লিওনেল মেসিকে ছাড়া ব্যাকআপ প্ল্যানটাতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন? এখন পর্যন্ত যেটা মনে হয়, এবং লিও মেসি ক্লাব ফুটবলে বা ওভারঅল যে পারফর্ম করছেন, হয়তো বা ইনজুরি সংক্রান্ত ব্যাপারের কারণে খুব একটা বেশি মাঠে নামছেন না, কিন্তু যখনই মাঠে নামছেন তখন তো ভালো পারফরমেন্স দিচ্ছেন। তার প্রেক্ষিতে মোটা দাগে বলা যায় যে শেষ পর্যন্ত স্কালোনি সম্ভবত লিওনেল মেসি অর্থাৎ নাম্বার 10 কেন্দ্রিক একটা সিস্টেমে যাবেন এবং তাকে হয়তো বা যেতে হবে। এখন স্কালোনি অতি সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে আরও একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছিলেন তিনি মূলত 4-4-2 এ ফরমেশনটা সবচেয়ে বেশি প্রেফার করেন, এবং আমি এখন পর্যন্ত এটাতে যদি ফোকাস করি যে তিনি আসলে লিও মেসি কেন্দ্রিক প্ল্যানটাতেই যাবেন এবং তিনি 4-4-2 ফরমেশন এটাকেই সবচেয়ে বেস্ট ফরমেশন বলছেন। কেন বলছেন সেটার একটা ব্যাখ্যার ভিডিও ফুটবল ফ্ল্যাগের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন 1-2 দিনের মধ্যে। তবে যদি এখানে ফিক্সড করি বা ফিক্স থাকি তাহলে আমার কাছে মনে হয় লিওনেল স্কালোনি, লিওনেল মেসি এই টাইপের যে একটা বন্ডিং, সেখানে পাউলো দিবালা না কোনোভাবে চলে আসেন। দিবালাকে এখানে বাদ দেওয়ার খুব একটা বেশি স্কোপ নেই। কেন এই কথা বলছি? কারণ আপনি যদি দিন শেষে 4-4-2 ফরমেশন খেলেন এবং আপনার যদি এই জিনিসটা একেবারে ম্যান্ডেটরি একটা ব্যাপারের মতো হয় যে আপনি সেখানে স্টাক থাকবেন, তাহলে সিস্টেমটা গতানুগতিক 4-4-2-এ দুজন যে সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলাতেই হবে সেটা হবে না। আমরা সাম্প্রতিক সময়ে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে একই সঙ্গে একই একাদশে দেখেছি। 4-4-2 ফরমেশনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা তারা স্টার্ট করেছেন, তবে আর্জেন্টিনার 4-4-2-তে লিও মেসি থাকার কারণে একজন নাম্বার 10কে অ্যাকোমোডেট করার, অর্থাৎ 4-4-2 ফ্রন্ট 2তে নাম্বার 9-এর সঙ্গে নাম্বার 10-এর একটা জুটি, এটা খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর হয়। এবং আপনি যখন লিও মেসি প্রসঙ্গে আলাপ করছেন, লিওনেল মেসি সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ইস্যুতে ভুগছেন, 26 বিশ্বকাপ আসতে আসতে সেগুলো আরও বেড়ে যেতে পারে। তাই ইকুয়েশনে আপনার যদি খুব একটা বেশি ইচ্ছা নাও থাকে, তারপরে কিন্তু পাউলো দিবালাকে রাখতে হবে। 22 বিশ্বকাপে হয়তোবা এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল না, হয়তোবা 24 কোপা আমেরিকা তো সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতো না,
বা ছিল না, তবে 2026 বিশ্বকাপে এসে আপনার 4-4-2 সিস্টেম যদি নাম্বার 10 বেস্ট হয়, আমি নির্দ্বিধায় বলতে পারি সেখানে আপনার একজন ব্যাকআপ থাকা লাগবে, এবং এমন ব্যাকআপ থাকা লাগবে যিনি যে কোনো মুহূর্তে সত্যিকার অর্থে বড় একটা চাঙ্ক অফ মিনিটস খেলতে পারেন, শুধুমাত্র ওই 10-11-12 মিনিট না, অনেক সময় একেবারে স্টার্টিং লাইনআপেই থাকতে পারেন, রিপ্লেস করতে পারেন, 45 মিনিট একটা হাফ খেলতে পারেন, হাফ অ্যান আওয়ার খেলতে পারেন। আপনি যদি ওই নাম্বার 10 কেন্দ্রিক সিস্টেমে স্টাক থাকেন, দিবালাকে এই ইকুয়েশন থেকে বাদ দেওয়ার মতো কোনো রকমের কারণ আমি আসলে খুঁজে পাচ্ছি না। কারণ এতদিন ধরে যে লিও মেসি থাকার কারণে পাওলো দিবালা খুব একটা বেশি সিস্টেমটাতে সুযোগ পেতেন না, সেই লিওনেল মেসি যত বেশি 37, 38, 39-এর দিকে যাবেন, যেটা 26 বিশ্বকাপ আস্তে আস্তে হবে, তত বেশি করে আপনার একজন ব্যাকআপ নাম্বার 10 এবং এমন একজন প্লেয়ার যিনি কিনা সাবস্টিটিউট হিসেবেও কিন্তু রেগুলার খেলবেন, এই ইকুয়েশনটা তত বেশি গুরুত্বপূর্ণ বা প্রমিনেন্ট হবে। তাই পাওলো দিবালার জাতীয় দলের ক্যারিয়ারটাতে আগামী 2 বছরে আমি বড় রকমের স্কোপ দেখছি। এমনকি এই স্কোয়াডটাতে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজও যদি একই সঙ্গে থাকেন, তারপরও আমি স্কোপ দেখি। কারণ আমরা সর্বশেষ ম্যাচে দেখেছি হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজের একসঙ্গে ওই জুটিটা ক্লিক করেনি, যদিও একটা ম্যাচের পারফরমেন্সে সেটা খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই, এবং স্কালোনির সামনে আরও দেখবেন। তবে আমার কাছে মনে হয় ভবিষ্যতে তার ওই যে লিও মেসি না থাকলে পাওলো দিবালার কাছে যাওয়া, কিংবা লিওনেল মেসি থাকলেও বিশ্রাম তত্ত্ব, কিংবা এমনিতেই পাওলো দিবালার সঙ্গে একজন নাম্বার 9-এর একটা লিঙ্ক আপ তৈরি করা যায় কিনা, সে জিনিসটা ট্রাই করে দেখতে হবে। এবং এই পথে শুধুমাত্র আর একটা পয়েন্ট নিয়ে কথা বলে আজকের আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে আনহেল ডি মারিয়া রিপ্লেসমেন্ট হিসেবে ভবিষ্যতে রাইট উইংয়ে কি ভ্যালেন্তিন কার্বোনি অথবা মাতিয়াস সুলের মতো কাউকে স্কালোনি চিন্তা করবেন কিনা। যদি চিন্তা করে থাকেন, তাহলে এতক্ষণ পর্যন্ত যে ইকুয়েশনের কথা বলছি সেটা হয়তোবা পরিবর্তিত হবে, হয়তোবা সেখানে পাওলো দিবালা সুযোগটা কমবে। কারণ ওই যে প্রথমে বললাম, পাওলো দিবালা প্রথাগত রাইট উইঙ্গার নয়। তবে আমার কাছে মনে হয় এই ট্রানজিশনটা এত সহজে হবে না, এত সহজেই আনহেল ডি মারিয়া রিপ্লেসমেন্ট পাওয়াটা আসলে সহজকর কোনো ব্যাপার নয়, এবং হবেও না। তাই স্কালোনি যদি 4-4-2-তে আসলে স্টিক থাকতে চান, এবং এখানে যদি তার মূল গেম প্ল্যানটা হয়, তাহলে এভাবে যদি চিন্তা করেন যে তিনি লিও মেসি এবং তার সঙ্গে একজন নাম্বার 9-এর একটা জুটি তৈরি করে এই ফার্স্ট চয়েস 11-এ তিনি তাদেরকে খেলাবেন, তারপরও কিন্তু আরও একজন প্লেয়ার অর্থাৎ আলভারেজ বা লাউতারো সেখানে থাকেন। লিও মেসি খেললে এরিয়া কভার করার জন্য আলভারেজ একটু বেশি খেলেন, সেক্ষেত্রে লাউতারো থেকে যান, লাউতারোর সঙ্গে পাওলো দিবালা আরও একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়। আপনি যদি শুধুমাত্র নাম্বার 10-এ ফোকাস করে দল তৈরি করতে যান, এই মুহূর্তে জাতীয় দলের কনটেক্সটে বাকিদের কাছে এমন অপশান নেই। ব্রাজিলের কথা চিন্তা করে দেখুন, নেইমার নেই তো নাম্বার 10-এ প্লে মেকিং করার মতো সে অপশান নেই, তবে আর্জেন্টিনার কাছে কিন্তু আছে। লিও মেসির পরে পাওলো দিবালা অপশানটাও আছে, এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় স্কালোনির নেক্সট ইন্টারন্যাশনাল ব্রেক থেকে সে সিদ্ধান্তটা নিয়ে ফেলা উচিত। নাম্বার 10 বেস সিস্টেম হলে দিবালাকে অবশ্যই আরও খুবই গুরুত্বপূর্ণ একটা রোল দিয়ে ইনক্লুড করা উচিত। এই ব্যাপারটা নিয়ে আপনি পার্টিকুলারলি কী ভাবছেন সে জিনিসটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।